টাঙ্গন নদী। নামটা শুনলে মনে হতে পারে সাধারণ একটা নদী, কিন্তু এর গল্পটা একদমই সাধারণ না। এটা আসলে বাংলা বদ্বীপের এমন একটা আন্তঃসীমান্ত নদী যার দুটো একেবারে ভিন্ন রূপ আছে। চলুন এই গল্পটাই আজ একটু ভালোভাবে শোনা যাক। আচ্ছা, একবার ভাবুন তো, এমন কি কোনো নদী হতে পারে যেটা প্রতি বছর একবার মরে যায়, আবার নতুন করে জীবন ফিরে পায়? শুনতে অদ্ভুত লাগলেও এই প্রশ্নটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে টাঙ্গন নদীর আসল রহস্য। এর ঋতু পরিবর্তনের ব্যাপারটা এতটাই নাটকীয়। টাঙ্গনের এই ব্যাপারটাকেই বলা হচ্ছে ভৌগোলিক দ্বৈততা, আর এটাই সবচেয়ে অবাক করার মতো। দেখুন, একদিকে বর্ষাকাল, মানে জুন থেকে অক্টোবর, তখন হিমালয়ের বৃষ্টিতে ফুলে ফেপে ওঠা এক শক্তিশালী নদী পলি বয়ে নিয়ে আসছে, জীবন দিচ্ছে চারপাশের এলাকাকে। আর ঠিক তার উল্টো ছবিটা দেখা যায় ডিসেম্বর থেকে এপ্রিলে। তখন নদীটা যেন একেবারে মরে যায়, বিশাল বালির চর জেগে ওঠে, আর জল বলতে শুধু এখানে ওখানে কিছু ডোবার মতো জমে থাকে। ভাবা যায় একই নদীর দুটো এত ভিন্ন রূপ। তো নদীর এই যে খামখেয়ালি আচরণ, এই অনির্দিষ্ট ওঠানামা, এটাকে কৃষি কাজের জন্য মানুষ কিভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে? চলুন এবার সেই প্রকৌশলের দিকটা একটু দেখি। নদীর ওপর মানুষের এই কারিগরির ইতিহাস কিন্তু বেশ পুরনো। একেবারে ১৯৯৩ সাল থেকে শুরু। সে বছর রানীগঞ্জে তৈরি হলো টাঙ্গন ব্যারেজ। উদ্দেশ্য ছিল সেচের জন্য একটা বড় জলাধার বানানো। এর ঠিক কয়েক বছর পর ২০০০ সালের দিকে আসলো শগুনী রাবার ড্যাম। এর কাজ ছিল শুষ্ক মৌসুমে কমে যাওয়া পানিকে আটকে রেখে চাষের কাজে লাগানো। আর একদম হালে মোহনপুর রাবার ড্যাম প্রায় ১,০০০ হেক্টর জমিতে সেচের ব্যবস্থা করছে। এখন কথা হলো, এই সব উদ্যোগের কিন্তু একটা ভালো অর্থনৈতিক দিকও ছিল। যেমন ধরুন মোহনপুর রাবার ড্যামের কথায়, ওটা হওয়ার পর স্থানীয় কৃষকদের আয় গড়ের 31% পর্যন্ত বেড়ে গিয়েছিল। তো সেই সময়ে এটাকে তো একটা দারুণ সমাধান বলে মনে করা হচ্ছিল, তাই না? জল সংকট মেটানোর জন্য এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে? কিন্তু এই অগ্রগতির একটা উল্টো পিঠও ছিল, আর সেজন্য একটা বেশ বড় মূল্যও দিতে হয়েছে। নদীর যে স্বাভাবিক প্রবাহ, সেটাকে যখনই আমরা কৃত্রিমভাবে ধীর করে দিলাম, তখন থেকে কিছু মারাত্মক পরিবেশগত সমস্যা দেখা দিতে শুরু করল, যা হয়তো ভাবাই হয়নি। সমস্যাটার একেবারে মূলে রয়েছে অ্যাগ্রেডেশন বা পলি জমার প্রক্রিয়া। ব্যাপারটা খুব সহজ। যখন নদীর স্রোত কমে যায়, তখন তার পলি আর বালি বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাও কমে আসে, আর সেই বয়ে আনা পলি বালি সব নদীর তলায় জমতে শুরু করে। ফলাফল, নদীর তলদেশ ধীরে ধীরে উঁচু হয়ে যায়, আর এটা একটা ভয়ঙ্কর চক্র তৈরি করে ফেলে। এই স্লাইডে ব্যাপারটা খুব পরিষ্কার করে দেখানো হয়েছে। দেখুন, প্রথমে ড্যাম আর ব্যারেজগুলো নদীর স্রোত কমিয়ে দিল। এর ফলে নদী তার নিজের পলি পরিষ্কার করার যে স্বাভাবিক ক্ষমতা, যেটাকে ফ্লাশিং ক্যাপাসিটি বলে, সেটা হারিয়ে ফেলল। ভারী পলি আর বালি তখন নদীর তলায় জমতে শুরু করল। ধীরে ধীরে নদীর তলদেশ উঁচু হয়ে গেল, আর নদীটা হয়ে পড়ল আগের চেয়ে অনেক অগভীর। আর একটা অগভীর নদী মানে কি? মানে সে কম জল ধরে রাখতে পারে, যার সরাসরি ফল হল বন্যার ঝুঁকি বেড়ে যাওয়া আর নদীর জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি। পরিবেশের যে কী পরিমাণ ক্ষতি হয়েছে তার একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। একটা সময় ছিল যখন এই টাঙ্গন নদীতে ৯০টিরও বেশি প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত। চিতল, মহাশোলের মতো মাছেরা ঘুরে বেড়াত। আর এখন নদীর বাস্তুতন্ত্রটা এমনভাবে খণ্ড বিখণ্ড হয়ে গেছে যে এই প্রজাতিগুলোর বেশিরভাগই বিলুপ্তির পথে। একদিকে কৃষিতে কিছুটা অর্থনৈতিক লাভ, আর অন্যদিকে এত বড় একটা প্রাকৃতিক ক্ষতি। হিসাবটা কিন্তু বেশ জটিল। সবচেয়ে বড় পরিহাসটা কি জানেন? যে ড্যামগুলো তৈরি করা হয়েছিল পীরগঞ্জ আর রানীশঙ্করের মতো এলাকার মানুষদের সাহায্য করার জন্য, নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ার ফলে এখন সেই এলাকাগুলোতেই আকস্মিক বন্যার ঝুঁকি সবচেয়ে বেশি। অর্থাৎ যেটাকে সমাধান ভাবা হয়েছিল, সেটাই এখন নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এতক্ষণ তো আমরা পরিবেশ আর ডেটা নিয়ে কথা বললাম। চলুন এবার একটু নজর ফেরাই সেই মানুষগুলোর দিকে যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই নদীকে কেন্দ্র করেই বেঁচে আছে। তাদের জীবনে এর কী প্রভাব পড়েছে? এই কথাটা একবার দেখুন। নদীর ধীরে ধীরে শুকিয়ে যাওয়া শুধু একটি পরিবেশগত সংকট নয়, এটি একটি সাংস্কৃতিক বিলুপ্তি। কথাটা কিন্তু ১০০% সত্যি। কারণ টাঙ্গন নদী শুকিয়ে যাওয়ার মানে শুধু পরিবেশের ক্ষতি নয়, এর মানে হল একটা আস্ত সংস্কৃতির মুছে যাওয়া,
বিশেষ করে সাঁওতাল এবং রাজবংশী আদিবাসী সম্প্রদায়ের জন্য এই নদীটা ছিল তাদের জীবনেরই একটা অংশ। এই টেবিলের সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় টাঙ্গন নদীর ওপর নির্ভরশীল জেলের সম্প্রদায় কতটা অসহায় অবস্থার মধ্যে আছে। এদের একটা বড় অংশই সাঁওতাল এবং রাজবংশী। দেখুন, এদের 52% নিরক্ষর, 58% মানুষ থাকার জন্য একটা পাকা বাড়িও নেই, আর অসুস্থ হলে 68% মানুষকে গ্রামের হাতুড়ে ডাক্তারের ওপর নির্ভর করতে হয়। আর তাদের আয়ের দিকে তাকালে তো আরও খারাপ লাগে। একটা জেলে পরিবারের গড় মাসিক আয় মাত্র 5,000 থেকে 8,000 টাকার মধ্যে। একবার ভাবুন, এই সময়ে দাঁড়িয়ে এই সামান্য টাকায় একটা পরিবার কিভাবে চলে। এই সংখ্যাটা শুধু একটা ডেটা নয়, এটা তাদের অর্থনৈতিক কষ্টের এক কঠিন বাস্তবতা। আচ্ছা, চলুন এবার আরও বড় একটা ছবির দিকে তাকাই। এই যে নদীর ভাগ্য, এটা আসলে কারা নিয়ন্ত্রণ করছে? এর পেছনের রাজনীতি আর প্রশাসনিক কাঠামোটা ঠিক কেমন? আর এই যে বললাম রাজনীতির কথা, এটা কিন্তু কোনো হাওয়ায় ভাসা কথা না। বাস্তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মতো সরকারি সংস্থাগুলো এই নদী ব্যবস্থাপনার জন্য রীতিমতো সমীক্ষা চালাচ্ছে, নীতি তৈরি করছে। এই যে রিপোর্টের কভারটা দেখছেন, এটা তারই প্রমাণ। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের মতো খরাপ্রবণ এলাকায় জলকে বলা যেতে পারে সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র। কারণ যার হাতে জলের নিয়ন্ত্রণ, ক্ষমতাও আসলে তারই হাতে। এই যে ওয়াটার ম্যানেজমেন্ট কমিটিগুলো আছে, এগুলো কারা নিয়ন্ত্রণ করবে, স্থানীয় নির্বাচনে জলের সঠিক বন্টনের প্রতিশ্রুতি দেওয়া, এই সব কিছুই রাজনীতির একটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। তাহলে আসল প্রশ্নটা হলো, টাঙ্গন নদী আসলে কি? একে আমরা কিভাবে দেখব? এটা কি কেবলই জীববৈচিত্র্যের একটা আবাসস্থল, নাকি কৃষকদের জন্য একটা সেচের খাল, অথবা স্থানীয় নেতাদের কাছে এটা কি একটা রাজনৈতিক ক্ষমতা দেখানোর হাতিয়ার, নাকি সাঁওতাল আর রাজবংশীদের মতো আদিবাসী সম্প্রদায়ের কাছে এটা তাদের বাপদাদার ভিটেমাটি? দেখুন, প্রত্যেকটা পরিচয়ের সাথেই কিন্তু অন্যগুলোর একটা দ্বন্দ্ব আছে। সবশেষে এই কথাটা আমাদের একটা নতুন দিকে ভাবতে শেখায়। যদি সত্যি এই নদীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে হয়, তাহলে আন্তঃসীমান্ত চুক্তিগুলোকে নতুন করে সাজাতে হবে। এমন একটা প্ল্যানেটারি হেলথ মেকওভার দরকার, যেখানে শুধু মানুষের তাৎক্ষণিক চাহিদাই নয়, বরং প্রকৃতির স্বাস্থ্যের কথাও সমান গুরুত্ব দিয়ে ভাবা হবে। আর এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ।